আমন্ত্রণ দীপ্তি টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা হাঁটতে গেলে তীব্র পা ব্যথা কিংবা পায়ে ঝিনঝিন কিংবা অবশ অবশ ভাব অনুভূত হয়। তবে এই যে পায়ে অবশ অবশ ভাব কিংবা ঝিনঝিন কিংবা চিনচিন অনুভূতি, এই সমস্যাগুলো আসলে কী কারণে হচ্ছে, কেন হচ্ছে আমরা অনেকে বুঝে উঠতে পারি না, কিংবা তীব্র যন্ত্রণা অনুভূত হয় আমাদের প্রতিটা মুহূর্তে। তবে ব্যথাগুলো রোধে আসলে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং আমাদের করণীয় কি, কখন আমরা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব? দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, একজন ব্যক্তির পা ঝিনঝিনে, অবশ অবশ ভাব, চিনচিনে ভাব, এই ধরনের সমস্যাগুলো আসলে কী কারণে হয়ে থাকে শুরুতে জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এখন আমাদের সমাজে, বিশেষ করে আমাদের প্র্যাকটিসে, আমার প্র্যাকটিসে তো প্রায়ই এ ধরনের রুগীরা আসেন এবং তারা বলেন যে আমার পা ঝিনঝিন করে, হাঁটতে পারি না, একটু খানিকক্ষণ হাঁটতে গেলে আর পারি না, বসে যেতে হয়, বসে খানিকক্ষণ রেস্ট নিলে আবার এটা হয়, আবার রাতে শুইছি আমার পায়ের মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করে, বসে আছে, এরকম হচ্ছে। প্রথম হলো যে পা ঝিনঝিন করলেও অসুখ কিন্তু পায়ে নয়। আচ্ছা। এরকম একজন রুগী আমি চিকিৎসা করেছিলাম। উনি এসেছিলেন বরিশাল থেকে, আমার মনে আছে ওনার বয়স প্রায় ৭২ বছর। ওনাকে যখন আমি মাজার চিকিৎসা করলাম, অর্থাৎ মাজা থেকে এই কষ্টটা পায়ে আসে, উনি তো প্রচণ্ড রেগে গেলেন। উনি বললেন, আমি আপনার কোনো টাকা দিব না, আমার অসুখ পায়ে আপনি মাজার চিকিৎসা করেন। আপনি যদি আমার পায়ের চিকিৎসা করেন তাহলে আমি আপনার চিকিৎসা নেব বা টাকা দেব। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলছি, কারণে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে ওনার কষ্টটা মাজা থেকে আসছে। অনেক রকম উদাহরণ, ইলেকট্রিসিটির উদাহরণ, বিভিন্ন উদাহরণ দিয়ে, তাহলে ওনার কষ্ট কেন মাজা থেকে পায়ে আসতেছে, হাঁটার সময় ঝিমঝিম করে। আচ্ছা, আমরা এটাকে বলি নিউরোলজিক্যাল ক্লাউডিকেশন। উনি যখন হাঁটেন, উনি হাঁটার সময় ওনার স্পাইনের যে কার্নেল আছে, এটা কি হয়, হাঁটার সময় এক্সটেন্ড হয়, চেপে যায়, কষ্ট হয়। উনি বসে যান, বসে গেল, কয়েক মিনিট বসে থাকার পর পায়ের কষ্ট চলে গেল। কেন চলে গেল? যখন বসে তখন ক্যানালটা ফাঁকা হয়ে যায়। আমি মাজার এমআরআই করার সময় আমি ওই রেডিওলজিস্টকে রিকোয়েস্ট করি যে আপনি এপি ডায়ামিটারটা আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা। L1 L2 থেকে L5 S1 পর্যন্ত যে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আছে, এই ডায়ামিটারটা আপনি আমাকে রিপোর্টে লিখে দিবেন যে কত 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 আছে। এবং প্রায় দেখা যায় L4 L5-এ এপি ডায়ামিটার কোনোটায় 5 থেকে 10, 6, এই কয়েকদিন আগে একজনে দেখেছি 3। এত কম? হাঁটতেই পারে না, হাঁটতে পারেই না, বসে আছে ফাইন, তবে সে হাঁটতে পারে। আমি তাকে হাঁটাইছি। কিভাবে? ফরওয়ার্ড ফ্লেকশন হাঁটবে, ইজি। যখনই সে ফরওয়ার্ড ফ্লেকশন হাঁটবে তখন ওটা ফাঁকা থাকে, ও হাঁটতে পারে। বলে আমার তো এখন কষ্ট নেই, আমি হাঁটতে পারি, হাঁটে। বাট গ্র্যাজুয়ালি তাকে এক্সটেনশন আনতে হবে, সোজা আনতে হবে। কিন্তু একটা মেজারমেন্ট আছে, সেটা হলো এই, আমি যদি হিপ অ্যান্ড নিকে বাঁকা করি তো প্রথম বাঁকা হবে L5S1 নিচের দিক থেকে, নিচের দিকে আমাকে L4 L5S1, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে L1-এ যাবে। আচ্ছা, তো আপনি কতটুক বাঁকা করলে L5S1 হবে, কতটুক বাঁকা করলে L4 L5 হবে, এই দুটোই খুব কমন প্লেস। ঠিক ততটুক যদি আপনি বাঁকা করেন, অর্থাৎ ফ্লেকশন করেন, চিত হয়ে শুয়ে টানেন, অথবা আপনি ধরে টানলেন, এই এবং একটা শর্ট অ্যান্ড টাইম যদি আপনি হোল্ড করেন, এই এক্সারসাইজ বারবার 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 করার করতে করতে তার ওইটা কী হবে, পাকা হবে। আচ্ছা আচ্ছা।
এখন রুগী কী করতে বলে আমি তো 1 মিনিটও হাঁটতে পারি না, কিন্তু এখন বলে যে আমি তো 5 মিনিট হাঁটতে পারি। আচ্ছা, মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াতে Yes. হবে এটা এবং ব্যথার মাত্রাটা কমে আসবে। তাহলে প্রবলেমটা আসলো কোথা থেকে? মাজা থেকে। মাজা থেকে এসে তার পায়ের দিকে যায়, ঝিমঝিম 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 ঝিম করে। এর আগে আরও একটা এপিসোডে আমি হাতের কথা বলছিলাম যে হাত ঝিমঝিম করে, হাত ঝিমঝিম করে। তো ঠিক হাত যে কারণে ঝিমঝিম করে এখানে ঘাড়ে প্রবলেম হয়, পা ঝিমঝিম করে এটা মাজাতে প্রবলেম হয়। বিশেষ করে বয়স্ক লোকের উদাহরণ কেন দিলাম, এটা বয়স্ক লোকের মধ্যে খুব কমন। আচ্ছা। তারা হাঁটতে গেলে দেখা যায় যে হাঁটতে পারে না, এবং কোমরের যে মেরুদণ্ডের হাড়গুলো সেগুলো অনেকখানি ক্ষয়ে গেছে বা চেপে গেছে, কারণে নার্ভকে কম্প্রেশন করছে। ইয়েস রাইট, ইউ আর। ক্যানেলটাকে চাপায় ফেলতেছে। ওখানে একটা জিনিস থাকে লিগামেন্টাম ফ্লেবাম। লিগামেন্টাম ফ্লেবাম দেখতে এত সুন্দর, এত সুন্দরী রং দেখি নেই কখনো। লিগামেন্টাম ফ্লেবাম এত সুন্দর, ওই গরুর চর্বি যে থাকে ভিতরে ওর চেয়েও সুন্দর। আচ্ছা। ওই লিগামেন্টাম ফ্লেবারটা কি হয় অনেক সময় ওই ক্যানেলটাকে চাপায় দেয়। আচ্ছা। তা আপনি যদি বাই এক্সারসাইজ ওই লিগামেন্টাম ফ্লেবারটাকে আপনি, ও ফুলে আসে, ওকে ফুলা কমায় দিতে পারেন, একটু সরাই দিতে পারেন, আপনার কষ্ট থাকবে না। এটা গেল এখান থেকে। আমরা অনেক সময় এই অসুখটাকে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলে থাকি। এগুলো একটা প্রবলেম। চলেন আমরা আর একটা প্রবলেম দেখি। তাহলে এই ডিস্ক যদি বের হয়, ডিস্ক বের হয়ে ওই ক্যানেলটাকে চাপায় দেয়। ডিস্ক প্রট্রুশন হয়েছে, সিকুয়েস্ট্রেশন হয়েছে, অথবা এক্সট্রুশন হয়েছে, চাপায় দেয়। তাহলে আমরা যদি এখন ডিস্কটাকে ভিতরে নিয়ে আসতে পারি তাহলে অনেক কমে যাবে। একটা সহজ পদ্ধতি আছে ডিস্ক ভিতরে নিয়ে আসার। এরা আমি রুগীদের জন্য বলছি। এখন একজন রুগী থাকে পাবনা শহর থেকেও 50 কিলোমিটার দূরে, সে বেড়া উপজেলায়। আচ্ছা। ওইখানে তো কেউ নাই এ ধরনের। তাহলে কীভাবে সেই রুগীরা বা এরকম প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রুগী, সে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাহলে সে কীভাবে করবে? এটার জন্যে একটা থিওরি। কি থিওরি? পানির থিওরি। আচ্ছা। পানি কি হয়? পানি যেদিকে ঢালু থাকে সেদিকে যেতে থাকে। তো এই যে ডিস্কগুলো, এগুলো নরম তুলতুলো পানির মতো বের হয়। তো এখন যদি আপনি, ও বের হয়েছে পেছন দিকে, আপনি ওকে উল্টো শোয়ায় রাখেন, উল্টোভাবে শুলো, বুকে একটা বালিশ দিয়ে উল্টোভাবে শুয়ে থাকলো। আচ্ছা, মানে উপর হয়ে শুয়ে থাকতে হবে। উপর হয়ে শুয়ে থাকবে। আস্তে 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 ওইটা আগের জায়গায় যাওয়া শুরু করবে। এবং সে 2 হাত যদি মাজায় রেখে মাঝে মাঝে একটু মাথা উঠালো অ্যান্ড হোল্ড ইট ফর 5 সেকেন্ড, 1001 থেকে 1005, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে ওইটা আস্তে আস্তে, এটা পড়লেই ওখানে যাবে তা না, মানে এটা একটা সময় ক্ষেপণ করছি। আচ্ছা আচ্ছা। একটা ইউনিট অফ টাইম মাথার মধ্যে নিচ্ছি। এমনি শুয়ে থাকলাম, করলাম, নো, একটা সার্টেন ইউনিট অফ টাইম, এই সময় আপনি এতটুকু করবেন। এই এক্সারসাইজগুলো যদি সে করে তাহলে আস্তে 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 সে ওখানে ভিতরে যাবে। আর এই এক্সারসাইজ করলে তার পেছনের মাংসগুলো স্ট্রং হবে, সে আর বের হয়ে আসতে পারবে না, তবে ধরে রাখবে, যাও কোথায়, থাকো এখানে, তুমি তো গেছিলা, এখন তোমাকে বন্দি করবো এখানে, আটকায় রাখবো যাতে বের না হও। আস্তে আস্তে যখন এই এক্সারসাইজগুলো করবে, ওই রুগী যখন হাঁটতে যাবে আস্তে আস্তে দেখবে যে না, তার আগের প্রবলেম আর নাই, এখন পা ঝিমঝিম করে না, পায়ে আসে না। বাট এখানে একটা কমন চিকিৎসা যেটা আমরা হাতে করেছিলাম, আচ্ছা, হাতে এরকম চাপছি, মায়োফেশিয়াল রিলিফ, মায়োফেশিয়াল রিলিজ করছিলাম, ঠিক এটাও কোমর থেকে শুরু করে পা পর্যন্ত থ্রো দ্য সাইটিক নার্ভ। আচ্ছা, সাইটিক নার্ভ যেভাবে গেছে সেইভাবে তার সঙ্গে মিলিয়ে এটাকে মায়োফেশিয়াল রিলিজ, মায়োফেশিয়াল রিলিজ, মায়োফেশিয়াল রিলিজ সুন্দর করে করতে থাকেন সময় দিয়ে। মনের
আবেগ দিয়ে করতে থাকে। মানে মায়োফেশিয়াল রিলিজটা কি শুধু স্যার নর্মাল হাতেই ওই অ্যাকর্ডিং টু সায়াটিক নার্ভ ধরে ধরে যেতে হবে, নাকি এখানে কোনো তেল বা মাসাজ করার প্রয়োজন রয়েছে? আমরা ওই যে নারকেলের তেল রসুনের কথা বলি, নারকেলের তেল 1 পোয়া রসুন 20 কোয়া কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে গরম করে রেখে দেবেন, ওটা আমরা ব্যবহার করলাম। কিন্তু আপনাকে একদম ওই উপর থেকে সাইটিক নার্ভ যেখান থেকে বের হয়েছে ওখান থেকে আপনি নিচের দিকে যাবেন, নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাইডে যে সমস্ত মাসেল আছে। তার মানে স্যার নার্ভ কোথায় আছে, মাসেল কোথায় আছে, সুস্থ একজন স্বাভাবিক মানুষ বা আমাদের দর্শকরা তো অনেকে বুঝে না, তাদেরকে বুঝাই দেবার জন্য অবশ্যই একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টের কাছে যাওয়া জরুরি, তিনি হয়তো বা বুঝিয়ে দেবেন। তো আপনি বলছিলেন যে মায়োফেশিয়াল যদি রিলিজ করা হয় এবং এই একটি এক্সারসাইজে অনেকখানি ব্যথার মাত্রাকে কমিয়ে দিতে পারে, আমরা এ সম্পর্কে জানবো যে কিভাবে করা উচিত এবং কখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবে। যখন রুগীর কষ্ট হবে তখন যাবে। রুগীর কষ্ট কি, যে মাজা থেকে পা পর্যন্ত ঝিমঝিম করে, তাই আপনি হাতের নাগালেই ফিজিওথেরাপিস্ট পাবেন, হাতের নাগালেই আপনি অনেক চিকিৎসক পাবেন যারা এটার চিকিৎসা করে। যান তার কাছে, সে সুন্দর করে আপনাকে উপর করে শোয়ে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আস্তে 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 মায়োফেশিয়াল রিলিজ সে করতে থাকবে। বাট এটা একটু দক্ষ হাতে করতে হবে। আপনি যখনই পেছনে মায়োফেশিয়াল রিলিজ করতে যাবেন, আপনি হাত দিলেই দেখবেন একটা আঙ্গুলের মতো একটা মোটা কি যেন আছে। যদি একটু ডিপে যান, অত সুপারফিশিয়াল থাকবে না। সুপারফিশিয়াল কেন থাকবে না? ভেইন, আর্টারি, নার্ভ, তাহলে ও থাকবে নিচে। আপনি হাত দিয়ে যদি যান দেখবেন হাতে আস্তে আস্তে পাবেন। এটা আমি এবং আমার টিমের সদস্য আমরা রুগীকে এবং বিশেষ করে রুগীর অ্যাটেন্ডেন্সকে আমরা শিখিয়ে দিই, হাত দিয়ে ধরে দেখায় দিই যে আপনি এইভাবে করেন তাহলে ওই জায়গা পাবেন। এবং মায়োফেশিয়াল রিলিজ যখন আপনি করবেন নারকেলের তেল রসুন দিয়ে করার পরে রুগীরা তাৎক্ষণিক বলে যে আমি ভালো বোধ করছি। আচ্ছা, সো ইট ইজ অ্যান ইফেক্টিভ ট্রিটমেন্ট, যেটা আমি এবং আমার টিমের সদস্যরা আমরা করেই থাকি আমাদের সেন্টারে। আমরা এটা নিজেরা তৈরি করছি এবং এটা আমরা করি, এতে ভালো এটাতে রেজাল্ট আসে, এক্সিলেন্ট রেজাল্ট। এবং স্যার এই যে মায়োফেশিয়াল রিলিজ করার পরামর্শ থাকে সেটি সপ্তাহে কতদিন এবং কতদিন পর পর বা কত দিনে কতবার? প্রতিদিন 2 বার। আচ্ছা আচ্ছা, প্রতিদিন 2 বার সে রিলিজ করবে এবং নারকেল তেল দিয়ে এটা কন্টিনিউয়াস মাসাজ। তারপরে যখন সে দেখবে রিলিফ হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে, আস্তে আস্তে কমায় ফেলবে। এটা আমরা রুগীকে দেখাই দিই, অ্যাটেন্ডেন্সকে দেখাই দিই, আমরা বলে দিই। তার সাথে যেটা আমরা করি সেটা, যে নার্ভটা গেছে, নার্ভ কোনটা? সাইটিক নার্ভ। এই নার্ভকে আমরা স্ট্রেসিং করি। নার্ভ স্ট্রেসিং আমরা প্রথম হলো এটা প্যাসিভলি করি, অর্থাৎ রুগীকে আমরা ধরে আস্তে আস্তে ধরে ধরে উঠাই নামাই। আর একটা আমরা হোল্ড রিল্যাক্স করে করি, হোল্ড রিল্যাক্স করে আমরা করি। এতে দেখা যায় যে তার এই ভালো হওয়ার গতি আরো দ্রুত হয়, বিদ্যুৎ বেগ ভালো হয়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবং রুগীকে এটা সেলফ শেখায় যে আপনি একটা ওড়না অথবা একটা গামছা দিয়ে ধরে পা এইভাবে করবেন, আপনি ওয়ালের সঙ্গে পা দিয়ে আপনি এইভাবে করবেন, মানে তার জন্য যেন সুবিধা হয়। এবং আমি এবং আমার টিমের সদস্য আমরা ফেসবুক লাইভ করি। ফেসবুক লাইভে দূর দূরান্ত গ্রামান্তর থেকে আমাদেরকে প্রশ্ন করে। আমাদের দর্শকের সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনার এক্সারসাইজগুলো মুখে শিখিয়ে দেন, আমরা শিখিয়ে দিই, তারা অনেক বেশি উপকৃত হয়। এটা কিন্তু খুব মুখে শিখিয়ে দেই এবং আমরা ভিডিও দিয়ে দেই। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে যখন কথা বলছি তখন সাথে পাশে একটা ভিডিও চলে আসে, যেই দেখেন যে আপনি এইভাবে টানবেন, এইভাবে পা উঠাবেন, আপনার ওয়াইফ এইভাবে পা ধরবে বা আপনার হাজব্যান্ড এইভাবে পা ধরবে। এটা আমরা তাদেরকে শিখিয়ে দিলে তাহলে কি হয়, তারা আস্তে আস্তে ঝিমঝিম ঝিমঝিম চলে যায়, অনেকখানি কমে যায়। কিন্তু মাথায় রাখতে হবে ওই যে বলছি চেপে গেছে সেটাকে কিন্তু আবার ফাঁকা করতে হবে। সেটা ফাঁকা না করে শুধু আমরা যদি মায়োফেশিয়াল রিলিজ করি, নার্ভের স্ট্রেসিং করি, কখনোই সম্ভব না, অনেক রেজাল্টই হবে না, হবে না। আমরা কিভাবে কমাতে পারি? ওটার জন্য বিশেষ কিছু এক্সারসাইজ রয়েছে। কোনটা? ওই যে আমাদের কোমরের যে মেরুদণ্ডের যে হাড়টি একদম ফাঁকা, ওই যে বললাম একটু আগে আপনাকে বলছি যে আমি সাধারণত রেডিওলজিস্টকে রিকোয়েস্ট করি যে আপনি এপিডাইমিটার দিবেন। আপনি এমআরআইতে নর্মাল এমআরআই করে ছেড়ে দিলে হবে না, আপনি রিপোর্ট দেন, এপিডাইমিটার আপনি মেপে আমাকে বলেন কোথায় হয়েছে।
এটা সাধারণত লোয়ার লেভেলে হয়। তো লোয়ার লেভেলে হলে আমরা কি করি, লোয়ার লেভেলে আমরা ফাঁকা করব। লোয়ার লেভেলে ফাঁকা করার নাম্বার 1 এক্সারসাইজ, চিত হয়ে শোন, মাথার নিচে একটি বালিশ দেন, 2 হাঁটু ধরেন, আপনি 2 হাঁটু ধরে বুকের দিকে আস্তে আস্তে আনেন। আপনি প্রথম যে 90 ডিগ্রিতে আনলেন, 90 ডিগ্রির পরে একটু টানলেই নিচের লেভেলটা ফাঁকা হবে। আচ্ছা আচ্ছা। আর একটু টানলে তার উপর একটা ফাঁকা হবে। তো এই দুইটা জায়গায় প্রবলেম হয়, অথবা রেডিওলজিস্ট এমআরআই করে বলে দেবে এই এই লেভেলে হয়েছে। ইদানিং পাওয়া যাচ্ছে উপর লেভেলেও, L1 L2 L2 L3তেও। তো উপরে যদি হয় সেক্ষেত্রে তখন আরো বেশি বাঁকা করবে, মানে একটু উঁচু করবে। হ্যাঁ, এরকম 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 টেনে নিয়ে আসবে বুকের দিকে, বুকের দিকে টেনে নিয়ে আসবে। কতক্ষণ রাখতে হবে? ওই যে বলছি 5 সেকেন্ড প্রথম দিকে রাখেন, 1001 থেকে 1005 গুনেন, তাহলে 5 সেকেন্ড হবে। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে। এভাবে কি দিনে একবার নাকি দুবার তিনবার? দুইবার, অলওয়েজ দুইবার। এবং এটা কতদিন করা পসিবল? যে পর্যন্ত তার এই কষ্ট সিম্পটম না যায়। হয়তো ব্যথার মাত্রা একটু বেশি হবে, কিন্তু নিয়মিত যদি করে পরবর্তীতে ব্যথা অনেকখানি না, এটা চলে যাবে ইনশাআল্লাহ। ইটস 2 and 2, 2 and 2 কত 4, এরকমই 2 × 2 4। এটাও তাই, আপনি তো ফাঁকা করছেন, ফাঁকা করলে ওখানে ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে কম্প্রেশন থাকবে না, কম্প্রেশন না থাকলে আপনার ঝিমঝিম থাকবে না। স্যার, এই ঝিমঝিমের পাশাপাশি কিন্তু অনেকের আরেকটি কমপ্লেইন থাকে যে পায়ের তলায় তীব্র যন্ত্রণা, মানে জ্বালাতন করছে। এটা দুইটা হতে পারে, মনে রাখবেন। দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি, পায়ের তলায় জ্বালা হয় দুইটা। একটা হলো পায়ের তলার জ্বালা মাজা থেকে যায়, আচ্ছা। আর একটা হলো পায়ের তলার জ্বালা পায়ে ইটসেলফ হয়। যদি ক্যালকানিয়াল স্পার হয়, এই যে আমরা যার উপরে হাঁটি, এখানে এক প্রকার ঠোঁট বের হয়। এই ঠোঁটটা যখন চাপ দেয়, এই চাপ দিলে এই পায়ের নিচের যে সমস্ত মাংসগুলো আছে এরা কি হয়, সংকুচিত হয়। এই মাংসগুলো প্রপারলি কাজ করে না। আর আরেকটা হলো ওই যে কোমরে কষ্ট, কোমরে কষ্ট হয়, সাইটিক নার্ভ চলে আসছে হিলে, পায়ের গোড়ালি, আপনার মেলিউলাস আছে, মেলিউলাসের নিচে সাইটিক নার্ভটা এমন একটা নার্ভ যেটা কোমর থেকে এসে একদম পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। ওই নার্ভটি যদি কোনোভাবে চাপ খায় বা চাপা পড়ে কোনো হাড়ের কারণে, কোনো মাসলের কারণে, তাহলে এটা একদম পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি শরীরের নিচের অংশটিকে খুব প্রচণ্ডভাবে কষ্ট দেয়। দুইটা জায়গায় আমরা চিকিৎসা করি, একটা হলো যে আপনার একদম উপর লেভেলে মাজায়, আর একটা হলো মেলিউলাস, অর্থাৎ আমাদের পায়ের উপরে যে গুটুগুটু আছে দুটো, এই গুটুগুটুর নিচে ওর ব্রাঞ্চ করে, ওখান থেকে এসে ব্রাঞ্চ মানে ভাগ হয়ে যায়। ওই ব্রাঞ্চে এটাকে আমি বলি নিউরাল গ্লাইডিং। এক্সেলেন্ট। কি করা উচিত সেখানে? জাস্ট মায়োফেশিয়ালের মতো কম্প্রেশন। ইয়েস, নো, মায়োফেশিয়ালের মতো কম্প্রেশন শব্দ বললে ওর অন্যটা বোঝাবে। মায়োফেশিয়াল যে করি এরকম, অথবা গ্লাইড করি এরকম আছে, ধরে ঘর্ষণ সৃষ্টি করা ওই জায়গাতে গ্লাইড করে ওটার ইয়াটা চাপ সরায় ফেলি, রোগী বলে ভালো বোধ করি। ভালো বোধ করি না, করেই। আমার একটা ভিডিও আছে, এই পায়ের ভিডিও প্রায় 2.5 কোটি লোক দেখেছে। আচ্ছা আচ্ছা। এটা কি সম্ভব? 2.5 কোটি লোক দেখে। মানে কত মানুষ সাফার করছে। প্রচুর লোক সাফার করে প্রতিদিনই। তো 1-2 জন পাই যাদের পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা। এই যে কালকে অনুষ্ঠান করব, ধরেন রাত 8টা থেকে 9টা থেকে 10টা, ফেসবুক লাইভ করব 9টা থেকে 10টা, ইউটিউবে করব, ফেসবুকে করব, অসংখ্য লোক ফোন করবে। তার মধ্যে 1-2 জন আছেই যার পায়ের ব্যথা। এই যে পায়ের গোড়ালিতে যে ব্যথাটি তালু পর্যন্ত চলে যাচ্ছে, জ্বালাতন করছে, অনেকে দেখা যায় যে গরম পানিতে বা একদম বরফ ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে থাকছে, পায়ে হয়তো বা ঠান্ডা বরফ সেক দিচ্ছে, এগুলো কি খানিকটা ব্যথা কমাতে পারে? আমি যেটা বলি আমার প্র্যাকটিসে, আমরা বলি একটা ছোট্ট বটল অফ ওয়াটার নিয়ে পানি পূর্ণ ভর্তি করে ওটা ডিপে রাখেন, ও ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। আপনি ওইটা পায়ে রোল করেন, পায়ের নিচে দিয়ে এরকম রোল করেন। রোল করলেও এটিতে কিছুটা উপকার পাওয়া যায়? কিছুটা, অবশ্যই অনেক উপকার। বাহ, খুবই চমৎকার তথ্য পেলাম স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পা অবশ অবশ ঝিনঝিনে চিনচিনে অনুভূতি, আপনি বেশিরভাগ ক্ষেত্রে বলছিলেন ব্যথাগুলো আসছে কোমর থেকে, তাই অবশ্যই জীবনযাত্রার মান পরিবর্তন করাটা খুব জরুরি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? আপনার সিটিং পোস্টার, দর্শক এটা আসে পেছন থেকে, তা আমরা শুধু সাধারণত এভাবে বসে থাকি, তা আমরা এভাবে না বসে আমরা একটু ইরেক্ট পোস্টার, পুলিশ পোস্টার। আর বসার সময় দর্শক মনে রাখবেন, আপনার পায়ের গোড়ালি দুটো চেয়ারের ভিতরে দেন, দিলে আপনার নি
হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে। যখনই হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে তখনই আপনার লর্ডোটিক কার্ভ চলে আসবে। আর লর্ডোটিক কার্ভ যখন থাকে তখন কষ্ট হবে না। আমাদের কষ্ট হয় কেন? রাউন্ডেড ব্যাক হয়, কার্ভটা থাকে না। এই যে বসে আপনার সঙ্গে কথা বলতেছি, রাউন্ডেড ব্যাক। কিন্তু আমি যদি এখন ইরেক্ট পোস্চারে থাকি, লর্ডোটিক কার্ভ যদি বেড়ে যায়, আমরা বলি হলো, কিপ ইউর ব্যাক হলো। আমার এটা স্লোগান। হোয়েন ইউ আর সিটিং, যখন বসে আছেন, কিপ ইউর ব্যাক হলো। এবং হলো না করার কারণে যে আমাদের পজিশন ডিফিকাল্টিস শুধুমাত্র একটি কারণে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, পায়ের তালুতে ঝিনঝিন চিনচিন অনুভূতি, তীব্র জ্বালাপোড়া, হলো না করার কারণে অনেক কষ্ট, প্রত্যেকটি জায়গায় ব্যথা করছে শুধুমাত্র এই কোমর থেকে এবং আমাদের পজিশন সঠিকভাবে না বসার কারণে। তাই অবশ্যই সচেতনতার বিকল্প কিছু নেই স্যার। একদম আলোচনার শেষ প্রান্তে ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি অনুষ্ঠানটাকে টেনে নিয়ে এসেছেন। আপনাকেও আন্তরিক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রত্যেকটি দর্শককে দিয়ে উপকৃত করবার জন্য। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা নিজেদের জীবনযাত্রার মানকে একটু পরিবর্তন করি। আমাদের বসার পজিশন, আমাদের জীবনযাত্রার যে পোস্টার, যেভাবে হাঁটা উচিত, যেভাবে বসা উচিত, সেই বিষয়গুলো মাথায় রেখে সবসময় আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো চালিয়ে যাই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।